तुम्हारे बाप का है ये भारत। हम मुसलमानों को कहते हैं तुमने अगर भारत में रहना है तो हमारे बातों पे चलते रहना है। तुम्हारे बाप का है ये भारत। ये तो हर हिंदुस्तानी का भारत है, जिसने मरना यहाँ है और जिसे दफन होना यहाँ है। কারণ সারা দেশের মানুষরা যুদ্ধ চায় না। আর এ পর্যন্ত আপনি যদি আন্তর্জাতিক গণমাধ্যমের খবরগুলো দেখেন, বিভিন্ন দেশের বক্তব্যগুলো শুনেন, টোটাল ঘটনায় মোদিকেই কিন্তু সবাই খলনায়ক ভাবছে। ইভেন এই যে পেহেলগামের ঘটনা থেকে যা কিছু হয়েছে সবকিছুতেই ভারত কোন একটা মাস্টার প্ল্যান করছে, এমনটাই কিন্তু ভাবা হচ্ছিল। ভারত পাকিস্তানের যুদ্ধবিরতির নেপথ্য কারণ লুকিয়ে আছে যুদ্ধক্ষেত্রে নয়, বরং গত বুধবার ভোর 4টার কূটনৈতিক ক্ষেত্রে, যেখানে এমন কিছু অসাধারণ ঘটনা ঘটেছে যে সমগ্র বিশ্বের সামনে উন্মোচিত হয়ে পড়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মিথ্যা বাগাড়ম্বর। যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পর সংঘর্ষে দুই দেশের ক্ষয়ক্ষতি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে ভারত ও পাকিস্তানের সামরিক বাহিনী। দুই দেশের সামরিক বাহিনী নিজেদের সফল বলে দাবি করছে। কতজন হতাহত হয়েছে সেটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের কাজ হলো লক্ষ্যে আঘাত করা এবং আমরা আমাদের লক্ষ্য পূরণ করতে পেরেছি। 21 জন সন্ত্রাসী নিহত হয়েছে। 26 মিলিটারি টার্গেটস। আমরা 26টি ভারতীয় সামরিক স্থাপনায় আঘাত করেছি, ব্রহ্মা অস্ত্রাগার ধ্বংস করেছি এবং একটি S-400 ব্যাটারি আর দুটো বড় সামরিক ঘাঁটিতে আঘাত করেছি। was also attacked by a proud Pakistan Air Force. যুদ্ধে দুই দেশের ক্ষয়ক্ষতি কেমন হয়েছে, আদৌ রাফাল যুদ্ধবিমান ভূপতিত হয়েছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্ন ভারত এড়িয়ে গেছে। তবে পাকিস্তান নিজেদের ক্ষয়ক্ষতি নিয়ে কিছুটা ইঙ্গিত দিয়েছে। যুদ্ধ শেষ হয়েছে কিন্তু উত্তেজনা কমেনি এই কারণে যে আজকে প্রথম আলোচনা হওয়ার কথা ছিল পাকিস্তান এবং ভারতের সেনা কর্মকর্তাদের মাঝে। সকালে সেই আলোচনা পিছিয়ে এখন সন্ধ্যা করা হয়েছে। কেন? এর মাঝখানে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সশস্ত্র বাহিনীর সমস্ত বিভাগের প্রধানরা বৈঠক করেছে। হয়তো তারা আলোচনার কৌশল নির্ধারণ করেছে, সেটি তাদেরকে নির্দেশনা দেবে। তারপর ভারতীয় পক্ষ পাকিস্তানের সাথে আলোচনা করবে। দেখেন, পাকিস্তানের কিন্তু অত টেনশন নেই। পাকিস্তানের যে ঘটনা ঘটানো দরকার সেটা কিন্তু তারা ঘটায়। দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এই মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হবে, কতটা গুরুত্বপূর্ণ, ভিডিওর অংশ বিশেষ দেখিয়ে বুঝিয়ে গেছেন। সেই সাথে বর্তমান প্রেক্ষাপটের আলোচিত এবং সমালোচিত সকল খবর নিয়ে হাজির হয়েছে আজকের এই ভিডিওতে। আপনারা ইতিমধ্যে ভিডিওর অংশ বিশেষ দেখিয়ে বুঝিয়ে গেছেন কতটা চাঞ্চল্যকর এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি। বেশি কথা বলবো না, সরাসরি বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে একটা রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা এই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সেই সাথে সম্পূর্ণ ভিডিওটা দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে বলে যাবেন কেমন লেগেছে আজকের এই ভিডিওটি। চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। ভারত পাকিস্তানের যুদ্ধবিরতির নেপথ্য কারণ লুকিয়ে আছে যুদ্ধক্ষেত্রে নয়, বরং গত বুধবার ভোর 4টার কূটনৈতিক ক্ষেত্রে, যেখানে এমন কিছু অসাধারণ ঘটনা ঘটেছে যে সমগ্র বিশ্বের সামনে উন্মোচিত হয়ে পড়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মিথ্যা বাগাড়ম্বর। এই সময়ে পাকিস্তানের নিযুক্ত চীনের রাষ্ট্রদূত রাওয়ালপিন্ডিতে জরুরি ফোন করেছিলেন। এর কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আকস্মিকভাবেই সচল হয়ে ওঠে। তারপর যা ঘটেছে তা শুধুমাত্র বিমান হামলা নয়, পাকিস্তানের সেই দাঁত ভাঙা জবাব যা ভারতের আধিপত্যের পোশাকি দম্ভকে গুড়িয়ে দিয়েছে। ঢালাও মিথ্যা প্রচারণা, আধিপত্যের ভাওতাবাজি এবং রাফাল বিমানের পিঠে চড়ার বীরত্ব সবই মুখ থুবড়ে পড়েছে। ধার করা প্রযুক্তি আর পাচাটা মিডিয়ার উপর দাঁড়ানো নরেন্দ্র মোদী এখন তার ভ্রান্ত সাম্রাজ্যের এক নগ্ন সম্রাট। নজিরবিহীন ঘটনা ঘটেছে এই যুদ্ধে। পাকিস্তানের হামলায় ভারতীয় বিমান বাহিনীর গর্ব রাফাল ভূপাতিত হওয়ার ঘটনা বিশ্বে এটি প্রথম। যখনই কোনো ভারতীয় যুদ্ধ বিমান উড়ে যায়, পাকিস্তানি রাডার তা ধরে ফেলে। পাকিস্তানের এরিয়াই যা দেখতে পায় তা ভারতীয় রাডার দেখতে পায় না। পাকিস্তানের আকাশে নীরবে টহল দেয় চীনের মসৃণ গতির নিঃশব্দ J-10C যুদ্ধ বিমান, যার এরিয়াই রাডার প্রতিটি যোদ্ধা পাইলটকে এক একটি মারাত্মক AI নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত রাখে। J-10C যুদ্ধ বিমানে রয়েছে PL-15 ক্ষেপণাস্ত্র এবং 300 কিলোমিটারেরও বেশি দূরপাল্লার মাক 5 শিকারী গতিতে লক্ষ্য নির্ধারণ এবং আক্রমণে সক্ষম এই বিমান চলে পিনপতন রাডার নিরাপত্তা নিয়ে। তাই বুধবার আক্রমণের সময় 50 কিলোমিটার দূরত্বেও রাফাল এটি টের পায়নি। শব্দবিহীন গতিশীল এইসব চাইনিজ ফাইটারের মুখোমুখি রাফালের ভারতীয় পাইলটের হাতে ছিল মাত্র 9 সেকেন্ড, যা প্রতিক্রিয়া দেখানোর জন্য যথেষ্ট নয়, আবার নিজের প্রাণ বাঁচানোর জন্যও যথেষ্ট নয়। এই কারণেই ভারতীয় বিমান বাহিনী ভীত হয়ে নিজেদের সীমান্ত থেকে 300 কিলোমিটার পিছু হটেছে। পাকিস্তানের প্রথম হামলাতেই ভারত নিশ্চিত হয়ে যায় চীনা প্রযুক্তির কাছে ইসরায়েল, ফ্রান্স আর মার্কিন প্রযুক্তি অকার্যকর।
একদিকে ফরাসি প্রতিরক্ষা চুক্তিগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত এবং অন্যদিকে চীন চুপচাপ দেখছে এবং হাসছে। ভারতের জন্য এটি কেবল একটি কৌশলগত ব্যর্থতা নয়, বিশ্বের পরাশক্তিগুলোর জন্য একটি লজ্জাজনক বার্তা। তাই বুঝি সত্যকে আড়াল করতে ডোনাল্ড ট্রাম্পের এত তড়িঘড়ি। কিন্তু শেষ রক্ষা হবে কি? রাফালের নির্মাতা দাসল্ট এভিয়েশনের শেয়ারের মূল্য এখন স্থবির হয়ে গেছে। অন্যদিকে চীনের প্রতিরক্ষা শেয়ার এভিআইসি এএলডি চেংডুর মূল্য এখন ঊর্ধ্বমুখী। এই যুদ্ধের মধ্য দিয়ে ভারতের প্রতি পাকিস্তানের বার্তাটি হলো, এটি আকাশ যুদ্ধের শেষ নয়, বরং আকাশ আধিপত্যের শুরু। যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পর সংঘর্ষে দুই দেশের ক্ষয়ক্ষতি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে ভারত ও পাকিস্তানের সামরিক বাহিনী। দুই দেশের সামরিক বাহিনী নিজেদের সফল বলে দাবি করছে। কতজন হতাহত হয়েছে সেটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের কাজ হলো লক্ষ্যে আঘাত করা এবং আমরা আমাদের লক্ষ্য পূরণ করতে পেরেছি। 21 জন সন্ত্রাসী নিহত হয়েছে। 26 military targets. আমরা 26টি ভারতীয় সামরিক স্থাপনায় আঘাত করেছি, ব্রাহ্মা অস্ত্রাগার ধ্বংস করেছি এবং একটি S-400 ব্যাটারি আর দুটো বড় সামরিক ঘাঁটিতে আঘাত করেছি। Was also attacked by a proud Pakistan Air Force. যুদ্ধে দুই দেশের ক্ষয়ক্ষতি কেমন হয়েছে, আদৌ রাফাল যুদ্ধবিমান ভূপতিত হয়েছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্ন ভারত এড়িয়ে গেছে। তবে পাকিস্তান নিজেদের ক্ষয়ক্ষতি নিয়ে কিছুটা ইঙ্গিত দিয়েছে। যুদ্ধাবস্থায় কিছুটা ক্ষয়ক্ষতি হবেই, তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি সেটা দেখার চেয়েও বড় বিষয় হলো আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পেরেছি কিনা। আমি বলবো হ্যাঁ, পেরেছি। আমি যেটা বলতে পারি, আমাদের সব পাইলট নিরাপদে ঘরে ফিরেছে। There has been certain infrastructure damage. আমাদের কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে আর একটি যুদ্ধ বিমানের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু সেটা সারিয়ে আবার সচল করা হয়েছে। আমাদের হাতে কোনো পাইলট বন্দী নেই। সামাজিক মাধ্যমে যা ছড়াচ্ছে তা নিতান্তই গুজব। ভারতীয় সামরিক বাহিনীর দাবি, পাকিস্তানি বাহিনীর কেউ নিয়ন্ত্রণ রেখা পার হয়ে ভারতে ঢুকতে পারেনি এবং কোনো যুদ্ধবিমানকে ঢুকতে দেওয়া হয়নি। যা গোলাগুলি হয়েছে তা দুই পারের আকাশ থেকেই হয়েছে। তবে পাকিস্তানের দাবি, তারা দিল্লি পর্যন্ত ড্রোন পাঠিয়েছে। আমরা পাকিস্তানি কোনো বিমানকে সীমান্ত অতিক্রম করতে দেইনি। কিছু যুদ্ধ বিমানকে আমরা আঘাত করেছি, কয়েকটি নিশ্চয় ভূপাতিত হয়েছে, তবে এর ধ্বংসাবশেষ ভারতে পড়েনি। ভারত যে ড্রোন পাঠিয়েছে তার মধ্যে 84টি ভূপাতিত করা হয়েছে। কয়েক ডজন পাকিস্তানি সামরিক ড্রোন ভারতের গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার উপরে ওড়ানো হয়েছে। এমনকি রাজধানী নয়া দিল্লি পর্যন্ত আমরা ড্রোন পাঠিয়েছি, ইনক্লুডিং দেয়ার ক্যাপিটাল নিউ দিল্লি। দুই দেশের সংঘর্ষ চলাকালীন কারা প্রথম যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, এই নিয়েও ভারত পাকিস্তান সামরিক বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য দিতে দেখা গেছে। আগ বাড়িয়ে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, এটা মানতে নারাজ কেউই। পাকিস্তানের পক্ষ থেকেই কল এসেছিল যে তারা ক্ষয়ক্ষতি নিয়ে আলাপ করতে চায়। এর মানে তো সবাই বোঝে। এমন যুদ্ধাবস্থায় এই ধরনের কলের মানে কি? আমি পরিষ্কার করে বলি এবং আপনারা রেকর্ড করে রাখুন, পাকিস্তান কখনোই কল করেনি। কারা না উত্তেজনা বাড়াতে বলেছিল, কারা পাল্টা আক্রমণ করতে মানা করেছিল, সেটা তো সবাই দেখেছে। এদিকে দুই দেশের সামরিক বাহিনী নানান বিষয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিলেও একটা বিষয়ে একই ধরনের কথা বলছে তারা। তা হলো, দুই দেশের উত্তেজনার মধ্যে সামাজিক মাধ্যমে প্রচুর ভুয়া তথ্য ছড়াচ্ছে এবং এর জন্য দুই দেশ একে অপরকে দায়ী করছে। हमारे पाक का है ये भारत, हम मुसलमानों को कहते हैं तुमने अगर भारत में रहना है तो हमारी बातों पे चल के रहना है। क्या तुम्हारे पाक
का है ये भारत? ये तो हर हिंदुस्तानी का भारत है। इसमें मरना यहाँ है और इसे दफन होना यहाँ है। मेरा ईमान है कि हिंदू इतना ही मेरा भाई है जितना मुसलमान है या सिख है या ईसाई। आज हम धर्म पे बांटे जा रहे हैं कि कौन भगवान राम के साथ है और कौन अल्लाह के साथ। मैं इन हिंदुओं से पूछना चाहता हूँ, क्या भगवान राम सिर्फ तुम्हारा राम है? तुम्हारी पुस्तकों में लिखा है कि भगवान राम विश्व के भगवान है। हम मुसलमान अल्लाह को कभी ये नहीं कहते हैं कि वो रब्बुल मुस्लिमीन है, कि वो सिर्फ मुसलमानों का रब। हम कहते हैं कायनातों का रब है, आलम का रब है। कोई माने या ना माने, अगर हम ये समझते हैं कि इनको हम आसानी से हटा सकते हैं तो सच्चाई ये है, इनको हम आसानी से हटा नहीं सकते जब तक हमारे दिल साफ नहीं होंगे। अगर मैं ये समझूं कि सिर्फ मैं ही मैं हूं और दूसरा कुछ भी नहीं है तो ये कभी भी नहीं जाएंगे। आज हम ये सोचते हैं मोदी को निकाल के मैं प्रधानमंत्री बनूंगा। अरे पहले तो उसको निकालो, फिर प्रधानमंत्री की कुर्सी की सोचो। हमें अपने झगड़े भूल जाने, और हम अपने झगड़े नहीं भूलेंगे। मैं नीलू से कहता हूं तो फिर कभी भी हम इनको नहीं निकाल नहीं सकते। कि अगर हमने देश को बचाना है, पहले अपने आप को कुर्बान करना है। इस देश के लिए हमने कुर्बान करना है, कुर्सी के लिए कुर्बान नहीं करना। कुर्सी देश देगा और देश ही कुर्सी देने वाला है और देश ही कुर्सी से हटाने वाला है। अरे सच तो बोलो, कभी तो सच बोलो। क्या डर नहीं है मरने का? जो आया है उसने जाना है। वहां तुम्हें अमित शाह नहीं बचाएगा, वहां तुम्हारे ये झूठ बोलने वाले मिनिस्टर नहीं बचाएंगे। वहां भगवान होगे और तुम होगे। एक तरफ से तुम्हारी सच्चाई होगी और एक तरफ से तुम्हारा झूठ होगा। वही हाल मेरा होगा, वही शरद पवार का होगा, वही आपके मुख्यमंत्री का भी होगा। हमारे यहाँ भी एक जमाने में फिरौन होता था, तो फिरौन अपने आप को खुदा कहता था। दिन में वो खुदा होता था, रात को जब रात होती थी तो फिर कहता था खुदा तू ही है, मगर मैं क्या करूं, मुझे इनने खुदा बना दिया है। अरे कुदरत से डरो, कभी तुम्हारा भी हशर ये ना हो जाए कि तुम सारे जीवों को लेकर उसी दरिया में डूब जाओगे। कोई धर्म बुरा नहीं है, इंसान बुरा है, धर्म बुरा नहीं है। तो अगर देश बचाना है तो हमें अपने आप को कुर्बान करके इस देश को बचाना है और इस मोदी सरकार को हटाना है कि ये कभी वापस ना आए। मैं इनसे कहता हूँ अगर ये वापस आएंगे तो अल्लाह ही जाने इस मुल्क का क्या होगा, वो खुदा ही जानता है। এবার নিজ দেশেই তোপের মুখে পড়েছেন নরেন্দ্র মোদী। ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত থামাতে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকেই মাঠে নামতে হয়। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার দাবি ঘিরে নরেন্দ্র মোদী সরকারকে প্রশ্নবাণে বিদ্ধ করেছে ভারতের বিরোধী দলগুলো। শনিবার দুদেশের মধ্যে সংঘর্ষ বিরতি নিয়ে আলোচনায় চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে টুইট করে জানিয়েছিলেন দুই দেশের সংঘর্ষ বিরতিতে রাজি। আর এখানে সংঘাত থামাতে আমেরিকার নাক গলানো নিয়ে প্রশ্ন তুলেছে ভারতের বিরোধী দলগুলো। কেন মার্কিন হস্তক্ষেপ মেনে নিলেন প্রধানমন্ত্রী মোদী? শনিবার বিকেলে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই এর লঙ্ঘনের জম্মু, শ্রীনগর ও আরও কিছু এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে রোববার পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে। এই অবস্থায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে। ট্রাম্প দাবি করেছেন যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করেছে এবং কাশ্মীর সংকটের স্থায়ী সমাধানে সহায়তার ইচ্ছে প্রকাশ করেছেন। অথচ ভারত বরাবরই বলে এসেছে পাকিস্তানের সঙ্গে সব দ্বিপাক্ষিক ইস্যু কেবল দুই দেশেই আলোচনা করবে, তৃতীয় পক্ষের কোনো ভূমিকার জায়গা নেই। এই প্রেক্ষিতে বিরোধীরা জানতে চাইছে ভারত কি এবার তৃতীয় পক্ষের মধ্যস্থতার প্রতি উন্মুক্ত অবস্থান নিয়েছে। তারা প্রধানমন্ত্রীর নেতৃত্বে সর্বদলীয় বৈঠকে আহ্বান জানিয়েছে যাতে সরকার যুদ্ধবিরতির প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ কূটনৈতিক অবস্থান স্পষ্ট করতে পারে। যুদ্ধ শেষ হয়েছে কিন্তু উত্তেজনা কমেনি। এই কারণে যে আজকে প্রথম আলোচনা হওয়ার কথা ছিল পাকিস্তান এবং ভারতের সেনা কর্মকর্তাদের মাঝে। সকালে সেই আলোচনা পিছিয়ে এখন সন্ধ্যা করা হয়েছে। কেন? এর মাঝখানে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সশস্ত্র বাহিনীর সমস্ত বিভাগের প্রধানরা বৈঠক করেছে। হয়তো তারা আলোচনার কৌশল নির্ধারণ করেছে, সেটি তাদেরকে নির্দেশনা দেবে। তারপর ভারতীয় পক্ষ পাকিস্তানের সাথে আলোচনা করবে। দেখেন, পাকিস্তানের কিন্তু অত টেনশন নেই। পাকিস্তানের যে ঘটনা ঘটানো দরকার সেটা কিন্তু তারা ঘটাই দিছে। ভারত আর এটা সামাল দিতে পারছে না। এখন তারা নাকে খত দিয়ে আলোচনায় বসতে যাচ্ছে। কার নির্দেশে? মার্কিন যুক্তরাষ্ট্রের। বলছে সর্বনাশ, আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে, তোমাদের কিন্তু ভয়ঙ্কর পরিণতি হবে, তাড়াতাড়ি আলোচনায় যাও, থামাও, নতুবা এর মধ্যে যদি চীন ইন করে তাহলে কিন্তু আর নিয়ন্ত্রণ করা যাবে না। চীন যাতে ঢুকতে না পারে, ঢোকার আগেই মার্কিন যুক্তরাষ্ট্র যেই ঘোষণাটা হবার কথা ছিল ভারত এবং পাকিস্তানের পক্ষ থেকে যে ঠিক আছে আমরা যুদ্ধবিরতি করলাম, সেই ওয়াশিংটন থেকে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে যুদ্ধবিরতি কি ব্যাপার। তারপরে ভারত এবং পাকিস্তান আলাদা আলাদাভাবে ঘোষণা করছে যে হ্যাঁ আমাদের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে। তাহলে দর্শক বুঝতে পারছেন যে পরিস্থিতিটা কোন পর্যায়ে গেছে এবং ভারত ঠাস করে পিছিয়ে গেছে। না পিছানোর উপায় ছিল না, তার তো 5টা-6টা গেছে যুদ্ধ বিমান, তার ক্ষেপণাস্ত্র গুলি মারবে যেই পাকিস্তানে কাশ্মীরের যে পয়েন্ট থেকে, সেই ক্ষেপণাস্ত্রের গুদাম ব্রাহ্মস নাকি জানি বলে, সেই গুদাম শেষ।
আরো অনেকগুলো ঘাঁটি, মানে ওই অঞ্চলে, পশ্চিমের ওই অঞ্চলের বহু ঘাঁটি শেষ। এখন ভারতীয় গণমাধ্যমই বলছে যুদ্ধবিরতির পর ভারত পাকিস্তান প্রথম আলোচনা পিছিয়ে গেল। হটলাইন যোগাযোগ হতে পারে সন্ধ্যায়, কি কারণ তা নিয়ে একটা দ্বিধা দ্বন্দ্ব। দর্শক, আশা করি যে ভারত পাকিস্তান সংক্রান্ত এই ভিডিওগুলো আপনারা পছন্দ করছেন। আমার সঙ্গেই থাকুন, ভয়েস বাংলার সঙ্গেই থাকুন, আর সেই কারণে লাইক দিন, শেয়ার দিন এবং সাবস্ক্রাইব করুন। ভারতীয় গণমাধ্যমের খবর হচ্ছে এই যে যুদ্ধবিরতির পর ভারত এবং পাকিস্তানের মধ্যে প্রথম আলোচনা হওয়ার কথা ছিল সোমবার বেলা 11টায় আজকে, কিন্তু নির্ধারিত সময়ে আলোচনা হয়নি, সময় কিছুটা পিছিয়েছে। কেন পিছানো হলো তার কারণ নেই। ভারতের ডিজিএমও রাজীব ঘাই, অর্থাৎ ভারতীয় সেনা কর্মকর্তা রাজীব ঘাই, এবং পাকিস্তানের ডিজিএমও, অদ্ভুত পদবী, কাশিফ আব্দুল্লাহ, এই তারা দুইজন আলোচনা করবেন। যুদ্ধবিরতির পর ভারত এবং পাকিস্তানের মধ্যে এই নির্ধারিত সময় যে আলোচনা হবার কথা ছিল তা হয়নি। ভারতীয় সেনাকে উল্লেখ করে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে ভারত পাকিস্তান আলোচনা হতে পারে সোমবার সন্ধ্যায়। কি কারণে এই বিলম্ব তা এখন স্পষ্ট নয়। পরে সংবাদ সংস্থা পিটিআই এই খবর নিশ্চিত করেছে, তবে সন্ধ্যায় কখন আলোচনা হবে সেই সময় এখনো জানা যায়নি। তার মানে ভারতকে এমন কিছু কথা বলতে হবে, এমন কিছু আশ্বাস দিতে হবে, সেইটা নিয়েই তারা ভাবছে যে নাকে খত দিয়ে কতখানি তারা ছাড় দেবে পাকিস্তানকে, সেটা নিয়ে হয়তো আলোচনা করছে। ডোনাল্ড ট্রাম্পের কথা মানতেই হবে, কেননা তার অনুরোধেই পাকিস্তান পিছিয়ে আসে। পাকিস্তান যখন একেবারে পুরো আক্রমণের মধ্যে ছিল গতকালকে সকাল থেকে, হঠাৎ করে বিকেল 5টায় তাদেরকে যুদ্ধবিরতিতে যেতে হলো। এখন ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ভারতকে যে তোমরা তাড়াতাড়ি যুদ্ধবিরতির ঘোষণা দাও, ঘোষণা না দিলে খবর আছে এটা আমরা তখন নিয়ন্ত্রণ করতে পারবো না। ভারত ভয় পেয়ে গেছে এবং ইতিমধ্যে ভয় পাওয়ার মতন ঘটনা ঘটাইছে পাকিস্তান। তার যে ড্রোন, তুরস্কের নির্মিত ড্রোন হামলা এবং একই সঙ্গে যে বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা, এটা বেসামাল অবস্থা। ফলে ভারত দ্রুত বেগে সম্মতি জানায়। যাই হোক, এখন আমেরিকার মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর দুই দেশ সংঘাত থামাতে রাজি হয়েছে। এরপর ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি সাংবাদিক বৈঠক করে বলেন, শনিবার ভারত এবং পাকিস্তানের সামরিক বাহিনীর ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস ডিজিএমও তাদের মধ্যে কথা হয়েছে, তারা সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছেন। আজ সোমবার বেলা 12টার দিকে আলোচনা হবে। ডিজিএমদের এই আলোচনা সীমাবদ্ধ রাখা হচ্ছে। যাই হোক, এখন কি পরিস্থিতিতে বোঝা যাচ্ছে না। সম্ভবত মানে যুদ্ধবিরতির ঘোষণার পরও শ্রীনগর, কাশ্মীরের রাজধানী কেঁপে ওঠে। ভারত বলছে যে 1 ঘন্টা না যেতেই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। তারা ভয়ঙ্কর বেগে সেখানে গোলা ছুড়েছে অথবা ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করেছে। তো যার প্রেক্ষিতে তারাও পাল্টা জবাব দিয়েছে। এখন সেই ক্ষেত্রে আর যাতে একটি মানে গোলাবারুদ না ফোটে সেরকম একটি হয়তো পরিস্থিতি নিশ্চিত করা, এবং ভারতের তরফ থেকে তারা যে যে পদক্ষেপ নিয়েছিল সেই পদক্ষেপগুলো তারা উইথড্র করবে, এমন কিছু প্রতিশ্রুতির কথা নিয়ে হয়তো আলোচনা করবে। সেই আলোচনাটা পিছিয়ে দিয়েছে ভারত। এর মধ্যে মানে ভারতের নীতি নির্ধারকরা বৈঠক করছেন, বৈঠক করে তারপরে হয়তো সুস্পষ্টভাবে কিছু অঙ্গীকার করবে পাকিস্তানের জেনারেলদের কাছে, তারপরে হয়তো একটা সমাধানের সূত্র পাওয়া গেলেও যেতে পারে। ডক্টর খলিলুর রহমান কিছুদিন আগে রোহিঙ্গা ইস্যু নিয়ে একটা প্রেস ব্রিফিং করেছিলেন। এই মুহূর্তে সরকারের ডক্টর ইউনূসের পরে সবচেয়ে বেশি পাওয়ারফুল মানুষ ওনাকেই মনে হয়। আমার কাছে তাকে ডিফ্যাক্টো ডেপুটি চিফ অ্যাডভাইজারই মনে হচ্ছে। মানে উনি মন্ত্রী পদমর্যাদায় রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ছিলেন, তারপর তাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের পদ দেওয়া হয়েছে এবং তিনি ডিফেন্স মিনিস্ট্রি সামলাতেও প্রধান উপদেষ্টাকে সাহায্য করছেন। তো যাই হোক, তার সেই ইন্টারভিউটাতে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনেকগুলো গুরুত্বপূর্ণ এবং আমার বিবেচনায় অ্যালার্মিং ইস্যু ছিল। সেটা নিয়ে একটা ভিডিও রেকর্ড করেছিলাম, কিন্তু সেই ভিডিওটা আপলোড করার কিছুক্ষণের মানে করব যেদিন সকালে, তার আগের রাতেই গভীর রাতে ভারত পাকিস্তানে অ্যাটাক করে। ফলে সেটা নিয়ে কথা বলেছিলাম এবং ওটা নিয়ে কয়েকটা কথা বলতে বলতেই খুব অল্প সময়ের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ নিয়ে বিরাট শোরগোল শুরু হলো, হট্টগোল শুরু হলো এবং সেটা নিয়েও নানা দিক আছে, কি হবে না হবে সেগুলো নিয়ে কথা বলতে গেলাম। ফলে সেই ভিডিওটা আপলোড করা হয়নি। এখন ডামাডোল একটু কমেছে, যুদ্ধবিরতি হয়েছে এবং আওয়ামী লীগের ইস্যুটা খানিকটা সেটেলড। ফলে আমি সেই ভিডিওটা একটু এখানে দিতে চাই এবং আমরা এই প্রশ্ন তুলতে পারি, ভারত পাকিস্তান যুদ্ধ বা যুদ্ধাবস্থা আমরা এইভাবেই বলবো, সেটাই সরকারের হাত নেই। কিন্তু দেশের ভেতরে যা ঘটিয়েছে, জনাব আব্দুল হামিদকে বাইরে পাঠিয়ে জনাব হাসনাত আবদুল্লাহ এখানে একটা মুভমেন্ট আনলেন, শাহবাগ হলো, সরকার মানলেন, কেমন যেন একটা পাতানো খেলা টাইপ বলে মনে হতে পারে। এবং এই প্রশ্ন আমরা করতেই পারি, এই জিনিসগুলো কি করা হয়েছে করিডোর বিষয়টাকে চাপা দিতে, বা এই ডামাডোলের মধ্যে কি সরকার কোনো পদক্ষেপ নিয়েছে? আমার মনে হয় আমাদের মিডিয়াগুলো, মেইনস্ট্রিম মিডিয়াগুলো এই ইস্যুতে মাঠে নামা দরকার এবং আমাদের নিজেদেরও যার যার
নিজস্ব যতটুকু স্কোপ আছে নজর রাখা, এটা অত্যন্ত বড় বিপদ আমাদের জন্য তৈরি করছে এবং সরকার সবাইকে এড়িয়ে গিয়ে এটা দেবে এই ধরনের অ্যাটিটিউড দেখাচ্ছেন। এবং আমি আবারও বলছি জনাব খলিল, আমি এই ভিডিওটা জুড়ে দিচ্ছি, এটা ইনফ্যাক্ট আপনারা দেখেননি, আমি রেকর্ড করেছিলাম, অত্যন্ত অ্যালার্মিং কিছু কথা তার বক্তব্যের মধ্যেই আছে, সেগুলো নিয়ে ভিডিওটা দেখুন। রোহিঙ্গা এবং মিয়ানমার ইস্যুতে কিছু কথা বলেছেন ডক্টর খলিলুর রহমান। আমি এই কথাগুলোকে রীতিমতো বোমা ফাটানো বলবো। অবিশ্বাস্য কতগুলো বক্তব্য তার কাছ থেকে এসছে, উনি অকপটে অবলীলায় কথাগুলো বলে গেলেন। এর মধ্যে ভীষণ রকম বিপদের সংকেত আছে, একই সাথে স্ববিরোধিতা আছে, সিরিয়াস ধরনের স্ববিরোধিতা আছে। অবশ্য সরকারের গেলে বাকি সবাইকে বোকা ঠাওরানোর একটা প্রবণতা থাকে, অথবা বোকা না ঠাওরালেও কোনো একটা অ্যাসাইনমেন্ট নিয়ে তিনি আছেন কিনা, বা সরকার এখন ওই অ্যাসাইনমেন্টের পার্ট হচ্ছে কিনা, এই প্রশ্নগুলো আমরা করতে চাই। ডক্টর খলিলকে আমরা চিনি, খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমার মনে হয় অন্তর্বর্তী সরকারের এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিতে তিনি পরিণত হয়েছেন। ডিফ্যাক্টো ডেপুটি চিফ অ্যাডভাইজার কিনা এই আলাপও কেউ করতে পারেন, কারণ ডেপুটি চিফ অ্যাডভাইজার মানে চিফ অ্যাডভাইজার তাকে তার কাছে থাকা সবচেয়ে সেন্সিটিভ মিনিস্ট্রি ডিফেন্স মিনিস্ট্রির দায়িত্ব সামলাতেও সাহায্য করতে বলেছেন। একই সাথে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার NSA, এবং তার আগে তিনি মন্ত্রীর পদমর্যাদায় হাই রিপ্রেজেন্টেটিভ ছিলেন রোহিঙ্গাতে। একই অঙ্গে অনেক রূপ। যাই হোক, জনাব খলিল সাংবাদিকদের সামনে কথা বলেছেন, তার বক্তব্য দিয়েছেন, সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন। যে কেউ এটা পাওয়া যায় ইউজুয়ালি ইউটিউব থেকে শুনে নিতে পারেন। আমি প্রথম আলোতে বিস্তারিতভাবে লেখা হয়েছে, আমি পড়ি পুরোটা, আমার একটু দীর্ঘ হবে, কিন্তু প্রত্যেকটা কথা খুব মন দিয়ে শোনা উচিত হবে যারা আগে এটা শোনেননি। অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন এসছে, যেমন আরাকান আর্মি প্রসঙ্গে তিনি বলছেন আমরা একটি সার্বভৌম রাষ্ট্র, সীমান্ত সুরক্ষার সঙ্গে সীমান্তের ওপারে যেই থাকবে তার সঙ্গে যোগাযোগ রাখবে বাংলাদেশ। কে কি বলল যায় আসে না। আমি মন্তব্যগুলো পড়ি। বাংলাদেশ যে বিচ্ছিন্নতাবাদীদের সাথে আরাকান আর্মির সাথে যোগাযোগ রাখছে, সেটার জন্য অলরেডি মিয়ানমারের জান্তা সরকার গত মাসে কূটনৈতিক পত্র দিয়ে নিজেদের আপত্তির কথা জানিয়েছে। তার মানে বাংলাদেশ আরাকান আর্মির সাথে সম্পর্ক রাখছে, এটার প্রতিবাদ অলরেডি জান্তা সরকার জানিয়েছে। বেশ কিছুদিন থেকে একটা কথা বলছিলাম, সেই যোগাযোগটা এত প্রকাশ্য হয়ে পড়েছে, এটা খুবই সারপ্রাইজিং। আরাকান আর্মির সাথে যোগাযোগ রাখতে হবে, এটা বহুবার বলেছি, অনেকেই বলেছেন, কিন্তু সেটা এইভাবে না, একেবারে প্রকাশ্যে কথ্য ভাষা আমরা বলি না আজান দিয়ে, এটা করা ঠিক হবে না। কিন্তু এই পয়েন্ট একটু নোট করে রাখুন, জান্তা অলরেডি এটার প্রতিবাদ করেছে। এবং ওই চিঠিতে আমি অন্য একটা পত্রিকায় দেখলাম, ওই চিঠিতে জামায়াত যে স্বাধীন আরাকান চেয়েছে, সেটারও কঠোর প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে এটা তাদের স্টেটের ইন্টিগ্রিটির বিরুদ্ধে কথা বলা হয়। যোগাযোগের বিষয়ে মিয়ানমার সামরিক জান্তা যে মতামত দিয়েছে, সেটার ব্যাপারে যখন জিজ্ঞেস করা হয়েছিল, জনাব খলিল বলছেন বাংলাদেশ সার্বভৌম রাষ্ট্র, নিঃস্বার্থে যার ইচ্ছা তার সঙ্গে কথা বলবো, কে কি বললো মানে যায় আসে না। স্বাধীন রাষ্ট্র হিসাবে যা তা করা যায়। মানে নতুন নতুন কূটনীতি শিখছি আমরা সব গণ্ডমূর্খ, ওনাদের এই সব বুদ্ধি আছে, যা বোঝাবেন আমরা সব বুঝবো। আচ্ছা, আমরা একটা স্বাধীন পররাষ্ট্রনীতি প্রণয়ন করেছি এবং সেটা বাস্তবায়ন করছি। আমরা আসবো এই পররাষ্ট্রনীতি, এখন ভারত নয়, অন্য কেউ প্রণয়ন করে দিচ্ছেন, এটা মনে করা যথেষ্ট কারণ আছে। তারপর তিনি বলছেন মিয়ানমার আরাকান আর্মিকে জঙ্গি সংগঠন হিসাবে চিহ্নিত করেছে, তারাও তো তাদের সাথে যোগাযোগ করছে। তিনি বলেন একটি জিনিস বিবেচনায় রাখতে হবে, বাংলাদেশ সীমান্তের ওপারে আরাকান আর্মির নিয়ন্ত্রণ, এই সীমান্ত বাংলাদেশকে ম্যানেজ করতে হবে, রক্ষা করতে হবে, শান্তিপূর্ণ রাখতে হবে। ফলে পরে যেই থাকুক তার সাথে যোগাযোগ রাখবো। মিয়ানমার আর্মি যদি সেখানে সীমান্তের নিয়ন্ত্রণ নিতে পারে, তাদের সঙ্গে যোগাযোগ করব, তাদের সঙ্গে তো যোগাযোগ ছিলই। তারপর তিনি বলছেন বাংলাদেশ চেষ্টা করছে যাতে নতুন করে রোহিঙ্গা না আসে, কথাটি খুব জোরের সঙ্গে আরাকান আর্মিকে জানিয়েছি, জাতিসংঘের মাধ্যমে আরাকান আর্মিকে জানিয়েছি যে আরাকানে যে নতুন প্রশাসন তৈরি হচ্ছে তার সব স্তরে রোহিঙ্গাদের দেখতে চায়। খেয়াল করি আমরা, আরাকান আর্মি ওখানে তাদের একটা নতুন প্রশাসন তৈরি করছে, মানে একটা সরকারের মতোই বলবো, সেখানে রোহিঙ্গাদেরকে দেওয়ার জন্য দেন দরবার করছে বাংলাদেশ জাতিসংঘের মাধ্যমে। খেয়াল করি আমরা, একটা নন স্টেট অ্যাক্টর এখন পর্যন্ত আরাকান আর্মি। তারপর বলছেন যদি তারা সেটি না করে তাহলে সেটি হবে জাতিগত নিধনের একটি নিদর্শন, যেটি কোনোভাবেই আমরা সমর্থন করতে পারি না। পদক্ষেপে যদি আরাকান আর্মি না নেয় তাহলে তাদের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাওয়া খুব মুশকিল হবে। তাদেরকে যে বার্তা দিয়েছে তাদের কোনো জবাব পেয়েছে কি না, তখন তিনি বলেন না, এগুলো পাওয়া যায় নাই, তারপরে কি হবে দেখা যাক। তারা হয় জাতিগত নিধনের পক্ষে বা বিপক্ষে। আরাকান আর্মিকে নাকি একটা বিরাট পরীক্ষা তারা দিয়েছেন রোহিঙ্গাদেরকে বিভিন্ন পদে রাখার জন্য, তারা এটা অবজার্ভ করবেন।
মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে যোগাযোগ, উনি বলছেন তাদের সাথে নাকি সব রকম যোগাযোগ আছে। আবার এখানে এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। মিয়ানমারের সার্বভৌম অখণ্ডতার কথা বাংলাদেশ বলছে, আরেকদিকে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ সাংঘর্ষিক কিনা? উত্তরে বলেন না, আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ একটি বাস্তবিক প্রয়োজনীয়তা। ওপারের সীমান্তে তারা রয়েছে, তাদের তো আমাদের সাথে কাজ করতেই হবে। খেয়াল করি আমরা, মিয়ানমারের সার্বভৌমত্ব যদি বাংলাদেশ স্বীকার করে, আরাকান আর্মির সাথে প্রকাশ্য যোগাযোগ তো উচিত না, কিন্তু না, বাংলাদেশ আরও অনেক দূর এগিয়ে গেছে। এই যে বলছি বোমা ফাটিয়েছেন, এমন সব তথ্য আসলো, মানে তারা এখন আরাকান আর্মিকে, তারা যে সরকার তৈরি করছে রাখাইন প্রভিন্সে, সেখানে রোহিঙ্গাদের রাখার জন্য দেন দরবার কিংবা চাপ দেওয়ার চেষ্টা করছেন। তার মানে এই সরকার যেটা তৈরি হচ্ছে ওখানে রাখাইন প্রভিন্সে, বাংলাদেশ সরকার সেটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পক্ষ হিসাবে হাজির হচ্ছে, জনাব খলিলের ভাষায় জাতিসংঘের মাধ্যমে। তাহলে একটা দেশের সভরেন্টিকে কিভাবে কেউ স্বীকার করলো? আমি একটা অন্যভাবে বোঝাই, মানে প্রায় বলি, মানে আমাদেরকে এত স্টুপিড ঠাউরান তারা। ধরলাম আমাদের হিল ট্র্যাক্টে তো একসময় এই ধরনের পরিস্থিতি ছিল, ইনসার্জেন্সি ছিল। আমরা ধরে নিলাম যে হিল ট্র্যাক্টের বিরাট একটা অংশ বাংলাদেশ সরকার হারিয়ে ফেললো, আমাদের সরকার, এবং সেখানে ওই দিকের হিল ট্র্যাক্টের একটা অংশ মিয়ানমার আছে, একটা অংশ ভারত আছে। তো তারা যদি বলে এখানে যেহেতু আমাদের সীমান্তে ওরা আছে, আমরা এখন ওদের যে সরকার হবে সেখানে আমরা প্রভাব রাখতে চাই, আমার এখানে যে শরণার্থী আছে তাদেরকে ওখানে নিতে হবে, তাদের সাথে একেবারে খোলামেলা সব সম্পর্ক করছে। আবার বলছি আমি বাংলাদেশের ইন্টিগ্রিটি এবং সভরেন্টি সমর্থন করি। এরকম একটা ফালতু কথা হয়েছে। আমি অবাক হই, এত বড় পণ্ডিত নাকি উনি, এত বড় বড় চাকরি করেছেন, এত ব্রিলিয়ান্ট মানুষ হিসাবে ওনার কথা শুনি। এগুলো যে বলছেন, এগুলো না বোঝা তো কারণ নাই, এগুলো যে খুবই চরম, মানে পরস্পর বিরোধী কথা। এটা বোঝার জন্য খুব কমন কাণ্ড, খুব সাধারণ কাণ্ড জ্ঞান লাগে। ওনার মতো এত বিরাট ক্যালিবারের মানুষ হওয়ার দরকার, কিন্তু এগুলো উনাদের সামনে এসে বলছেন। দ্যাটস সারপ্রাইজিং। সবাইকে বোকা ঠাওরানোর প্রবণতা তৈরি হয় ক্ষমতার চেয়ারে থাকলে, এটাই বুঝতে পারছি। যাই হোক, এরপর খুব জরুরি কথা বলছেন, যেগুলো বলছি বাংলাদেশের রীতিমতো বাংলাদেশকে যুদ্ধের মুখে পরিকল্পিতভাবে তারা নিয়ে যাচ্ছেন, এটা মনে হতে পারে। মানবিক করিডোর নিয়ে একটা পর্যায়ে তিনি বলছেন, সব পক্ষ রাজি কিনা আমরা দেখব, রাজি হলেই যে আমরা মানবিক সাহায্য দেবো এমন কোনো কথা নেই, এখানে অন্যান্য বিষয়ও আছে। আর এখানে যে নতুন কর্তৃপক্ষ তৈরি হচ্ছে, সেখানে দেশের বাংলাদেশ রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব চায়, যেসব রোহিঙ্গা আছে তাদের যাতে অত্যাচার না হয়, তার সঙ্গে যেন বৈষম্য করা হয়, তার যাতে তারা বাংলাদেশে না আসে, এগুলো হতে হবে। জাতিগত নিধন কোনো অবস্থাতেই বাংলাদেশ মানবে না, এবং বাকি রোহিঙ্গার ইস্যুতে যা যা আসে সেগুলোর কথা বলা হয়েছে। খেয়াল করি আমরা, তার মানেটা হচ্ছে এইরকম যে করিডোরের ক্ষেত্রে তারা আলাপ করছেন। খেয়াল করবো আমরা, কিছুদিন আগে তিনি এভাবে বলেছেন যে রাজি হলেই যে মানবিক সাহায্য দেবে এমন কথা নেই, সব পক্ষ রাজি কি রাজি না সেটা তারা দেখবেন। কিন্তু করিডোর প্রসঙ্গে এর আগে একটা জায়গায় তিনি এটাকে করিডোর বলতে চান নাই, এটাকে মানবিক চ্যানেল এই ধরনের একটা শব্দ ব্যবহার করেছিলেন। এবার কিন্তু উনি করিডোরই বলছেন, কিন্তু তিনি সেখানে বলছেন এবং আরাকানে যে নতুন কর্তৃপক্ষ তৈরি হচ্ছে সেখানে বাংলাদেশ রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব চায়। খেয়াল করি আমরা, নতুন কর্তৃপক্ষ মানে এটা অলরেডি তিনি বলেছেন আরাকান আর্মি যে নতুন অ্যাডমিনিস্ট্রেশন ওখানে তৈরি করছে, সেখানে রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব রাখার শর্তে আসলে করিডোর দেওয়া হবে। এবং আমরা খুব সহজে একটা জিনিসকে বুঝতে পারি, এখন সব পক্ষ চাওয়াচাওয়ির প্রশ্ন নাই, জানতাকে চাইতে পারে আর এটা নো ওয়ে। আমরা দীর্ঘদিন থেকে একটা কথা বলছি, যখন এই করিডোরের আলাপ এসছে, সব পক্ষ অ্যাগ্রিড কিনা, মানে এখানে আরাকান আর্মিকে অ্যাগ্রি করতে হবে, এখানে জান্তাকে অ্যাগ্রি করতে হবে, এবং এখানে চায়না একটা পক্ষ হতে হবে, কারণ এই দুইটা শক্তি, জান্তা এবং আরাকান আর্মি, দুটোর ওপরেই চায়নার বিরাট প্রভাব আছে। কিন্তু অলরেডি আমাদের হাতে এই ডকুমেন্টস চলে এসছে, জনাব খলিলের মাধ্যমেই আমরা জানলাম যে আমাদের কাছে তারা প্রতিবাদ জানিয়েছে আরাকান আর্মির সাথে সংযোগ বা যোগাযোগের জন্য। তাহলে খেয়াল করে আবারও বলছি, আমরা আরাকান আর্মির যে অথরিটি তৈরি হচ্ছে, প্রশাসন তৈরি হচ্ছে, রাখানের একটা ডিফ্যাক্টো সরকার তৈরি হচ্ছে, সেটাই রোহিঙ্গাদেরকে দিতে চাইছি, এবং উনি এটাকে করিডোর দেওয়ার সাথে সংযুক্ত করছেন। তার মানে আমরা ধরে নিই আরাকান আর্মি যদি এটা করে, বাংলাদেশ করিডোর দেবে, এবং সেই করিডোর দেওয়াটা জান্তার কোনো না কোনো রকম এন্ডোর্সমেন্ট ছাড়াই করবে তারা। জান্তা এন্ডোর্স করার কোনো কারণ নাই, তার বক্তব্যের মধ্যে এটা রিডিং বিটুইন লাইন্স আছে। তাহলে আমরা ধরে নিই এরকম একটা সিনারিও, আরাকান আর্মি ফর দ্য টাইমিং, যেহেতু তাদের আসলে সাপ্লাই লাগবে, তারা রোহিঙ্গাদেরকে এরকম কিছু কিছু জায়গায় নিল, এবং এটুকু আমরা বলতে পারি, তারা বলতে পারেন যে আমরা রোহিঙ্গাদের ফেরত পাঠাবো। নো ওয়ে। আরাকান আর্মির যে অবস্থা আছে, এক ধরনের স্ট্যাটাস কো যেটা আছে, সেটা আদৌ কতদিন স্থায়ী হয়? রোহিঙ্গারা ওখানে গিয়ে, আমি আগে একদিন বলেছিলাম যখন এই সরকার রোহিঙ্গাদেরকে ফেরত পাঠাতে পারবে না বলছিলাম, এবং কি আমি বলেছি এটা ভবিষ্যতেরও কোনো নির্বাচিত সরকারের জন্য কাজটা দীর্ঘ সময়ব্যাপী এবং অনেক অনেক জটিল ব্যাপার, তখনও বলেছিলাম যে ওখানকার যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতে রোহিঙ্গারা ফেরত যাবে না। কিন্তু আরাকান আর্মি যদি এই জিনিসটা এনশোর করার জন্য 2-4 জন রোহিঙ্গাকে নেয়, তাহলে বাংলাদেশ সেই করিডোর দিয়ে দেবে, এবং অনিবার্যভাবে সেটা জান্তার পরিকল্পনা এবং এন্ডোর্সমেন্টের বাইরে সেটা করবে। এবং ধরে নেওয়া যেতে পারে এই ধরনের একটা করিডোর জাতিসংঘের মাধ্যমে হলেও এর সাথে পশ্চিমারা যদি জড়িত থাকে, বেশিরভাগ ক্ষেত্রে চায়না সেটা কোনোভাবেই এটা সে মেনে নেবে না, এবং এই মেনে না নেওয়া মানেই হচ্ছে এই করিডোরের উপরে হামলার সম্ভাবনা তৈরি করা। জনাব খলিল যা বক্তব্য দিয়েছেন, আমি এটার ইন্টারপ্রিটেশন এভাবে করতে চাই, তারা পরিকল্পিতভাবে বাংলাদেশকে একটা যুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছেন। এই কথাটা আমি আজকে দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই। এবং সারপ্রাইজিংলি সারা দেশের প্রত্যেকে, মানে খেয়াল করি আমরা, জনগণ তো আছেই, কোনো রাজনৈতিক দলকে এখন পর্যন্ত এটাকে এন্ডোর্স করেছে? করেনি।
এটার বিরোধিতা করছে, প্রতিবাদ করছে, আলোচনা না করার অভিযোগ তুলছে, ওনারা কিন্তু এগিয়ে যাচ্ছেন তাদের জায়গা থেকে এবং দায়সারা গোছের আমাদের সামনে এসে সারমন দিচ্ছেন। আমরা কিছু বুঝি টুঝি না, উনি যা বলেছেন শুনে খুশিতে চলে যাবো। উনি বিরাট প্রোফাইলের মানুষ, ওনার অনেক ডিগ্রি আছে, বিরাট বিরাট সব চাকরি করেছেন এবং আমরা খুশি হয়ে যাবো সেটা দেখে। সরি, আমরা এই প্রশ্ন করতে পারি, এই দেশের প্রত্যেকটা মানুষ, প্রায় প্রত্যেকটা, আমি দেখিনি আসলে, আমি এক দুজন মানুষের বাইরে নিয়ে টকশোতে কথা হয়েছে, বিভিন্ন পার্টির মানুষজনের সাথে কথা হয়েছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ সিকিউরিটি অ্যানালিস্টরা বিভিন্ন জায়গায় কথা বলছেন, লিখছেন, কাউকে সমর্থন করতে দেখছি না, কোনো দলকে সমর্থন করতে দেখছি না, কিন্তু ওনারা এগিয়ে যাচ্ছেন। ওনারা বাংলাদেশকে একটা পরিকল্পিতভাবে যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছেন এই ডক্টর খলিলের নেতৃত্বে। ওনাকে এইখানে পদে আনা, ওনাকে এখানে ঢোকানো, ওনাকে তার পদগুলোর এক্সটেনশন করা কোনো একটা পরিকল্পনার পার্ট কিনা আমি আজকে এই প্রশ্নটা করতে চাই। উনি আমাদের সামরিক বাহিনীরও একটা বিরাট দায়িত্বের মধ্যে এখন ঢুকে পড়েছেন। সব কিছু আমার কাছে কেন যেন প্ল্যান্ড অ্যান্ড সিনক্রোনাইজড মনে হয়। এবং ডক্টর ইউনুস তো এই নিয়োগগুলো দিয়েছেন, ডক্টর খলিল তো নিজের হাতে নিজের নিয়োগপত্র লিখেননি, ডক্টর ইউনুস করেছেন। আমি আলামত দেখতে পাচ্ছি এবং দিনে দিনে এটা খুবই অ্যালার্মিং দিকে যাচ্ছে, আমরা একটা বিপদের দিকে যাচ্ছি। আমি মনে করি আমাদের রাজনৈতিক দলগুলোকে অত্যন্ত কঠোর হওয়া শুরু। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।